আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। নৌভিকের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতার নাম হচ্ছে দ্য প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। এই কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। মেইন কবিতায় যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হবে। দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। ফুল নেম রবার্ট ব্রাউনিং। এর পুরো নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং। বর্ন মে 7, 1812 ইন ক্যাম্বারওয়েল, লন্ডন, ইংল্যান্ড। ইংল্যান্ডের লন্ডনের ক্যাম্বারওয়েল শহরে উনি মে মাসের 27 তারিখে 1812 সনে জন্মগ্রহণ করেন। ডেট December 12, 1889 ইন ভ্যানিস, ইতালি। এবং ইতালির ভ্যানিস শহরে উনি 1889 সনে ডিসেম্বর মাসের 12 তারিখে মৃত্যুবরণ করেন। ফেমাস ফর রাইটিং ড্রামাটিক মনোলগস। তিনি ড্রামাটিক মনোলগস লেখার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন। ড্রামাটিক মনোলগস জিনিসটা কি? অর্থাৎ যেসব কবিতার মধ্যে একজন বক্তা থাকে আর কিছু শ্রোতা থাকে, আর সেই বক্তা তার মনের ভাবনা চিন্তা এগুলো বলতে থাকে একে একে, সেই সব কবিতাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। রাইটিং স্টাইল নোন ফর ডিপ থটস, স্ট্রং ইমোশনস অ্যান্ড ইউজ অফ আইরনি। আচ্ছা, তিনি পরিচিত ছিলেন ডিপ থটস, গভীর চিন্তাভাবনা, স্ট্রং ইমোশন অ্যান্ড ইউজ অফ আইরনি, এবং আইরনি ব্যবহার করার ক্ষেত্রে তিনি পরিচিত হয়েছিলেন। আইরনি কি? আইরনি জিনিসটা আমরা একটু পরেই জানতেছি। মেজর ওয়ার্কস দ্য প্যাট্রিয়ট, মাই লাস্ট ডচেস। তার উল্লেখযোগ্য দুইটা কাজ হচ্ছে দ্য প্যাট্রিয়ট, যেটা আমরা আজকে পড়তে যাচ্ছি, আর আরেকটা কবিতা সেটা হচ্ছে মাই লাস্ট ডচেস। ম্যারিজ। ম্যারিড টু পোয়েট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তিনি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ইনি হচ্ছে আরেকজন কবি, তিনি একে বিয়ে করেছিলেন। ইনফ্লুয়েন্স ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিক্টোরিয়ান পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে অন্যতম ভিক্টোরিয়ান কবি ছিলেন এই রবার্ট ব্রাউনিং। তো এইটুকু পার্টে আমরা কী কী জিনিস জানলাম? আমরা প্রথমত জানলাম তিনি জন্মগ্রহণ করেছেন মে 7, 1812, আর মৃত্যুবরণ করেছেন December 12, 1889। তিনি, এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আর তিনি বিয়ে করেছিলেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এই জিনিসটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে। আর তিনি ভিক্টোরিয়ান পোয়েটস ছিলেন। ওকে, এখন আমাদের জানতে হবে এই যে একটা ওয়ার্ড গিয়েছিল যে ইউজ অফ আইরনি, তিনি আইরনি ব্যবহার করার ক্ষেত্রে পরিচিত ছিলেন। আইরনি জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নিই, চলো। দেখো, আইরনি মিনস সামথিং দ্যাট হ্যাপেন্স ইন দ্য অপোজিট ওয়ে ফ্রম হোয়াট উই এক্সপেক্ট। আইরনি হচ্ছে এমন কিছু ঘটা যা আমরা চিন্তা ভাবনা করেছিলাম, যা আমরা আশা করি তার বিপরীত কোনো একটা কিছু ঘটা, এটাই হচ্ছে আইরনি। ইন দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট, আইরনি ইজ শোন ভেরি ক্লিয়ারলি। এই যে কবিতা দ্য প্যাট্রিয়ট, এই কবিতার মধ্যে আইরনি খুব ভালোভাবে দেখানো হয়েছে। কিভাবে? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম দ্য পোয়েট লাভ দ্য প্যাট্রিয়ট, দে ওয়েলকাম হিম লাইক আ হিরো উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড চিয়ার্স। আচ্ছা, একদম কবিতার শুরুতে মানুষজন এই যে প্যাট্রিয়ট রয়েছেন, দেশপ্রেমিক রয়েছেন, তাকে কিন্তু ভালোবাসত। দে ওয়েলকাম হিম লাইক আ হিরো, তারা তাকে সম্ভাষণ জানিয়েছিল, অর্থাৎ লোকেরা তাকে সম্ভাষণ জানিয়েছিল একজন হিরোর মতো, একজন নায়কের মতো ফুল দিয়ে। হি ফিলস প্রাউড অ্যান্ড হ্যাপি, তিনি নিজেকে গর্বিত মনে করেছিলেন এবং খুশি হয়েছিলেন, হ্যাপি হয়েছিলেন। এই প্যাট্রিয়ট হ্যাপি হয়েছিলেন। বাট আফটার 1 ইয়ার এভরিথিং চেঞ্জেস, কিন্তু 1 বছর পরেই কি হয়? হঠাৎ করে সব চেঞ্জ হয়ে যায়। দ্য সেম পিপল নাও হেট হিম, দে কল হিম ক্রিমিনাল অ্যান্ড টেক হিম টু বি কিল্ড। এই একই মানুষজন তারা কি করে? তারা তাকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে ক্রিমিনাল বলে ডাকে এবং তার জীবন নাশ করতে চায়। দিস ইজ দ্য আইরনি, এটাই হচ্ছে আইরনি। দ্য ম্যান হু ওয়াজ ওয়ান্স প্রেইজড ইজ নাও পানিশড। যেই মানুষটা একসময় সবাই তাকে প্রশংসা করত, কিন্তু একসময় পরে এখন সেই মানুষটাই কি করতেছে? সেই মানুষটাকেই ওই সব মানুষজন পানিশ দিতে চাচ্ছে, শাস্তি দিতে চাচ্ছে। এটাই হচ্ছে আইরনি। আচ্ছা, এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই কবিতায় কি কি বর্ণনা করা হয়েছে, কোন পার্সপেক্টিভে কবি এই কবিতাটি লিখেছেন, সেটা একটু দেখে নেওয়া যাক। It is a dramatic monologue where one man tells his sad story. The speaker in the poem was once loved and welcomed by the people like a hero. Everyone praised him
and threw flowers on him when he came to the city. আচ্ছা, এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, যেখানে একজন মানুষ তার একটা দুঃখ ভারাক্রান্ত কাহিনী বর্ণনা করতেছে। তো বক্তা কি করছে? বক্তা বলতেছে যে এক সময় সে মানুষজন তাকে পছন্দ করত, মানুষজন তাকে একটা হিরোর মতো সম্ভাষণ জানিয়েছিল, স্বাগত জানিয়েছিল, এবং সবাই তার প্রশংসা করত এবং তার দিকে ফুল ছুঁড়ে মারত যখন সে শহরে প্রবেশ করে তখন। বাট আফটার 1 year দ্য সেম পিপল টার্নড এগেনস্ট হিম, কিন্তু 1 বছর পরে এই একই মানুষজন তার বিপক্ষে চলে যায়। নাও দে হেট হিম অ্যান্ড ওয়ান্ট টু কিল হিম, এখন তারা তাকে ঘৃণা করে এবং তাকে মেরে ফেলতে চায়। হি ইজ টেকেন টু দ্য স্কেফোল্ড টু বি পানিশড লাইক আ ক্রিমিনাল, এবং তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় একজন ক্রিমিনালের মতো। দ্য পোয়েম শোজ হাউ পিপল ক্যান কুইকলি চেঞ্জ দেয়ার মাইন্ডস, এই কবিতার মধ্যে দেখানো হয় কিভাবে মানুষজন খুব দ্রুত তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে, তাদের মাইন্ডটাকে পরিবর্তন করে ফেলতে পারে। ইট অলসো শোজ দ্য পেইন অফ আ গুড ম্যান who is not understood. In the end, the patriot feels hopeful. আচ্ছা, it also shows the pain of a good man who is not understood. এই কবিতার মধ্যে একটা ভালো মানুষের পেইনটাকে দেখানো হয়, অর্থাৎ সেই পেট্রিয়টের কষ্ট সেটাকে দেখানো হয়, যে হচ্ছে এই লোকজন কেন তার এত বিপক্ষে গেল সেটা বুঝতেছে না। He believes that though people failed him, God will reward him in the next life. আচ্ছা, in the end the patriot feels hopeful, কিন্তু একদমই কবিতার শেষের দিকে আমরা দেখতে পারবো যে এই কবি হচ্ছে হোপফুল হয়, আশাবাদী হয়, এই আশা করে যে যদিও মানুষজন তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তার পরবর্তী জীবনে গড তাকে একটা রিওয়ার্ড দিবে। The poem teaches us that fame does not last, and we should not expect praise from people always. এই কবিতা আমাদেরকে শিখায় যে ফেম এই জিনিসটা সবসময় থাকে না, আর মানুষজনদের দ্বারা সবসময় যে তারা আমাদেরকে প্রশংসা করবে এই আশাটা করা ঠিক না। এই পুরো ইন্ট্রোডাকশন দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই কবিতার মধ্যে একজন লোক, একজন পেট্রিয়ট, একজন দেশপ্রেমিক, সে তার দুঃখ ভারাক্রান্ত কাহিনী বর্ণনা করতেছে। সে এইভাবে বলতেছে তার এলাকার মানুষ, সে যখন 1 বছর আগে এই সিটিতে এসেছিল, এই শহরে এসেছিল, তখন তার এলাকার মানুষজন তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে গিয়েছিল এবং তাকে ভালোবাসত। কিন্তু 1 বছর পরে সিনারিওটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। সেম মানুষজনই তাকে ঘৃণা করে, তাকে মেরে ফেলতে যায় এবং তাকে ক্রিমিনাল বলতেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। সো এই কবিতা থেকে আমরা কি শিখতে পাই? এই কবিতা থেকে আমরা শিখতে পাই ফেম ডাজ নট লাস্ট, ফেম কিন্তু সবসময় থাকে না, আর মানুষজন যে সবসময় আমাদের প্রশংসা করবে এটা কিন্তু এক্সপেক্ট করা ঠিক না। আচ্ছা, এখন আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। পোয়েম টাইপ ড্রামাটিক মনোলগ, এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগের কবিতা। স্পিকার দ্য পেট্রিয়ট আ ওয়ান্স সেলিব্রেটেড পাবলিক হিরো। আচ্ছা, স্পিকার হচ্ছে এই যে পেট্রিয়ট, দেশপ্রেমিক। স্ট্যান্জাস 6 স্ট্যান্জাস, এই কবিতার মোট স্ট্যান্জা হচ্ছে 6টা। লাইন পার স্ট্যান্জা 5 লাইন ইন ইচ স্ট্যান্জা, টোটাল লাইন 30 লাইন্স। তাহলে আমরা কি বুঝলাম? এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, স্পিকার হচ্ছে দ্য পেট্রিয়ট, আর এই কবিতার মোট স্ট্যান্জা রয়েছে 6টা। প্রত্যেকটা স্ট্যান্জায় 5টা করে লাইন, তাহলে 5 6 30, মোট 30 লাইনের একটা কবিতা। চলো এখন মেন কবিতায় যাওয়া যাক। আমরা প্রতিটা লাইন ভেঙ্গে ভেঙ্গে একদম সুন্দরভাবে অর্থ করব। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা। দেখো, ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, with myrtle mixed in my path like mad. The house roofs seemed to heave and sway. The church spires flamed, such flags they had a year ago in this very day. এখানে হচ্ছে 1 বছর আগের কথা কবি বলতেছে, যে 1 বছর আগে তিনি যখন তার শহরে প্রবেশ করেন তখন সিনারিওটা কেমন ছিল এই জিনিসটা বলতেছে। ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, অল দ্য ওয়ে মানে কি সারা পথ জুড়ে শুধু ফুলই ছিল, অর্থাৎ সারা পথ জুড়ে ছিল শুধু রোজ, রোজ মানে কি গোলাপ ফুল, সারা পথ জুড়ে ছিল শুধু গোলাপ আর গোলাপ। উইথ মার্টল মিক্সড ইন মাই প্যাথ লাইক ম্যাট,
ম্যাড মানে কি পাগল, আর মার্টাল হচ্ছে এক ধরনের ফুল। তাহলে উইথ মার্টাল মিক্সড ইন মাই প্যাথ লাইক ম্যাড, আমার পথ জুড়ে যেন পাগলের মতো মিশেছিল কি মার্টাল ফুল। দ্য হাউস রুফস সিম টু হিভ অ্যান্ড সোয়ে, টু হিভ অ্যান্ড সোয়ে, হিভ অ্যান্ড সোয়ে মানে হচ্ছে দুলছে আর কাঁপছে। দ্য হাউস রুফস সিমড টু হিভ অ্যান্ড সোয়ে, বাড়ির ছাদগুলো এমন মনে হচ্ছিল যে তারা দুলছে আর কাঁপছে। দ্য চার্চ স্পায়ার্স ফ্লেমড সাচ ফ্ল্যাগস দে হ্যাড, দ্য চার্চ স্পায়ার্স, আচ্ছা চার্চ স্পায়ার্স মানে হচ্ছে গির্জার চূড়া, ফ্লেমড, ফ্লেমড মানে কি জল জল করা, সাচ ফ্ল্যাগস দে হ্যাড অর্থাৎ অনেকগুলো পতাকা নিয়ে। তাহলে দ্য চার্চ স্পায়ার্স ফ্লেমড সাচ ফ্ল্যাগস দে হ্যাড, গির্জার চূড়াগুলো যেন জল করছিল, সুন্দর সুন্দর পতাকা লাগানো ছিল সেখানে। আ ইয়ার অ্যাগো অন দিস ভ্যারি ডে, ঠিক 1 বছর আগে অন দিস ভ্যারি ডে, এই দিনেই। তার মানে 1 বছর আগের হচ্ছে এই সিনারিওটা। তিনি যখন তার শহরে আসলেন তখন তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সারা পথ জুড়ে মার্টল ফুল ছিটিয়ে রাখা হয়। আর বাড়ির ছাদগুলো কেমন যেন দুলছে আর কাঁপছে, অর্থাৎ বাড়ির ছাদগুলোতে এত মানুষ ভিড় করছে যে সেগুলো দুলছে আর কাঁপছে। আর চার্চের যেই চূড়াগুলো ছিল সেই চূড়াগুলোতে নতুন নতুন সুন্দর সুন্দর পতাকা লাগানো হয়েছে। তারপরে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, একদম খুব সহজ ইংলিশে লেখা আছে, তোমরা চাইলে এই ব্যাখ্যাগুলো নিজেরা পড়ে নিতে পারো। আমরা সেকেন্ড স্ট্যান্জায় চলে আসব। দেখো, দ্য এয়ার ব্রোক ইন্টু আ মিস্ট উইথ বেলস, দ্য ওল্ড ওয়ালস রকড উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, had I said, good fog, mere noise ripples, but give me your sun from yonder skies. They had answered, and afterward what else? আচ্ছা, এখানেও হচ্ছে তিনি যখন আসছিলেন সেই সিনারিটা বর্ণনা করা হচ্ছে। দ্য এয়ার ব্রোক ইন্টু আ মিস্ট উইথ বেলস, ইন্টু আ মিস্ট, মিস্ট মানে কি, মিস্ট মানে হচ্ছে কুয়াশা। দ্য এয়ার ব্রোক ইন্টু আ মিস্ট উইথ বেলস, বেলস মানে হচ্ছে ঘন্টা। তাহলে ঘন্টার ধ্বনিতে এই যে বাতাস, এই বাতাস কেমন যেন কুয়াশায় পরিণত হয়েছিল। দ্য ওল্ড ওয়ালস রকড উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, দ্য ওল্ড ওয়ালস রকড, রকড মানে কি কাপা, দ্য ওল্ড ওয়ালস রকড, পুরনো যেই ওয়ালগুলো রয়েছিল, দেওয়ালগুলো রয়েছিল সেগুলো যেন কাঁপছিল। উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, ভিড় আর চিৎকারে, অর্থাৎ ভিড় আর চিৎকারে পুরনো দেওয়ালগুলো যেন কাঁপতেছিল। হ্যাড আই সেড, গুড ফগ মেয়ার নয়েস রিপেলস, হ্যাড আই সেড অর্থাৎ তখন কি আমি বলেছিলাম, অর্থাৎ আমি যদি তখন বলতাম, গুড ফগ মানে হচ্ছে সজ্জন লোকেরা, অর্থাৎ এই যে যেসব লোক তাদেরকে ভালোবাসতো, এই প্যাট্রিয়টকে ভালোবাসতো সেই সব লোক, যে গুড ফগ হে সজ্জন লোকেরা, মেয়ার নয়েস রিপেলস, রিপেলস মানে হচ্ছে দূরে চলে যাওয়া, ভালো না লাগা, অর্থাৎ এই যে তোমরা আমার জন্য এত নয়েজ করতেছো, আমার জন্য এত উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, এটা আমার কি লাগে না, এটা আমার ভালো লাগে না। এর পরিবর্তে বাট গিভ মি ইয়োর সান ফ্রম ইয়ান্ডার স্কাইস, এর পরিবর্তে ইয়ান্ডার মানে হচ্ছে দূরের, ইয়ান্ডার স্কাইস সেই দূরের আকাশ থেকে আমাকে সূর্য এনে দাও। আমি যদি এটা বলতাম তখন তারা কি বলতো, তারা বলতো দে হ্যাড অ্যান্সার্ড, তারা বলতো অ্যান্ড আফটার হোয়াট এলস, তারপর আর কি চাই, তার মানে কি সেটাও তারা এনে দিত। অবস্থাটা এমন ছিল, তারা এই প্যাট্রিয়টকে এতটাই পছন্দ করত। তো এই সেকেন্ড স্ট্যান্জার আমরা যদি একটু সামারাইজ করি তাহলে হবে যে ঘন্টা, তারা হচ্ছে আনন্দে ঘন্টা বাজাচ্ছিল, আর এতই ঘন্টা বাজাচ্ছিল যেন বাতাসকে কুয়াশার মতো মনে হচ্ছিল। আর যে ওল্ড যে ওয়ালগুলো ছিল, পুরনো যে দেওয়ালগুলো ছিল, সেগুলো ভিড় আর চিৎকারে কাঁপতেছিল কেমন যেন। এখন পেট্রিয়ট বলতেছে যে আমি কি তখন তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে হে সজ্জন লোকেরা, এই যে এইসব নয়েজ এগুলো আমার ভালো লাগে না, বরঞ্চ তোমরা আমাকে সূর্য এনে দাও। এটা যদি আমি বলতাম তাহলে তারা কি বলতো, তারা বলতো অ্যান্ড আফটার হোয়াট এলস, এবং এরপরে আর কি চাই, তার মানে হচ্ছে তারা সেই সূর্যটাও এনে দিত, তারা আমাকে এত ভালোবাসতো। ওকে, থার্ড নাম্বার স্ট্যান্জায় আমরা চলে যাই। Alack, it was I who leaped at the sun to give it
my loving friends to keep. Not man could do, have I left undone. And you see my harvest, what I reap. This very day now a year is run. আচ্ছা, এখানে বলতেছে অ্যালাস মানে কি? হায়, দুঃখ করে যখন কেউ বলে, কথা বলে, তখন সেই একটা দুঃখ প্রকাশের একটা ওয়ার্ড, অ্যালাস, হায়। ইট ওয়াজ আই হু লিভড অ্যাট দ্য সান। আমি তো ছিলাম, লিভড মানে হচ্ছে লাফিয়ে ওঠা। ইট ওয়াজ আই হু লিভড অ্যাট দ্য সান, আমি তো ছিলাম যে সূর্যের দিকে লাফিয়ে উঠেছিল। টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, অর্থাৎ টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস, আমার যে ভালোবাসার বন্ধু রয়েছে তাদেরকে এটা দেওয়ার জন্য, টু কিপ তাদের হাতে দেওয়ার জন্য। অর্থাৎ আমি তো সেই মানুষটা ছিলাম যে সূর্যের দিকে লাফিয়ে উঠেছিলাম, সেই সূর্যটা দিতে চেয়েছিলাম আমার লাভিং যে ফ্রেন্ডস রয়েছে, প্রিয় বন্ধুদের হাতে। নট ম্যান কুড ডু, হ্যাভ আই লেফট আনডান। নট মানে হচ্ছে না, নট ম্যান কুড ডু মানুষ যা করতে পারে না, অর্থাৎ হ্যাভ আই লেফট আনডান আমি কি তা করতে বাকি রেখেছিলাম। এই পুরো লাইনটার অর্থ হচ্ছে মানুষ যা করতে পারে, অর্থাৎ মানুষের যতটুকু সাধ্য রয়েছে কারোর জন্য কোনো কিছু করা, তার কোনো কিছুই কি আমি বাদ রেখেছিলাম। অ্যান্ড ইউ সি মাই হারভেস্ট, হোয়াট আই রিপ। অ্যান্ড ইউ সি মাই হারভেস্ট, এখন তোমরা দেখতেছো, মাই হারভেস্ট আমার ফসল, হোয়াট আই রিপ আমি, রিপ মানে হচ্ছে ফসল কাটা, অর্থাৎ আমি কি ফল পাচ্ছি। দিস ভ্যারি ডে নাও আই আর ইস রান, আজকের এই দিনে ঠিক 1 বছর পেরিয়ে। কবি এখানে একটা স্যাড টোন নিয়ে আসছে। কবি বলতেছে যে এই যেই সব মানুষরা আজকে আমাকে ক্রিমিনাল বলতেছে, আমি তো সেই মানুষটা ছিলাম যে তাদের জন্য সূর্যের দিকে লাফিয়ে উঠেছিলাম, সেই সূর্যকে তাদের হাতে এনে দেওয়ার জন্য। মানুষ একজন মানুষের জন্য যা করতে পারে তার কোনো কিছুই তো আমি বাদ রাখিনি। আর এখন কি হচ্ছে, এখন তোমরা দেখতে পারতেছো আমার ফসল, যে আমি কি ফল পাচ্ছি আজকের এই দিনে ঠিক 1 বছর পেরিয়ে। আমরা 3rd স্ট্যান্জা শেষ করেছি, এখন 4 নম্বর স্ট্যান্জায় আমরা চলে এসেছি। There's nobody on the housetops now, just a palsied few at the windows set. For the best of the sight is all alone at the shambles gate, or better yet, by the very scaffold's foot I throw. আচ্ছা, এটা হচ্ছে 4th স্ট্যান্জা। দেখো এখানে কি বলছে, আমরা ভেঙ্গে ভেঙ্গে অর্থ করি। There's nobody on the housetops now, অর্থাৎ এই যে যেই ছাদগুলোর উপরে মানুষজন জড়ো হয়েছিল একটা সময়, এখন কি সেই ছাদে কেউ নেই। জাস্ট আ পালসিড ফিউ অ্যাট দ্য উইন্ডোজ সেট। পালসিড মানে কি? পালসিড মানে হচ্ছে এরকম বৃদ্ধ মানুষ যারা হচ্ছে নড়াচড়া করতে পারে না। জাস্ট আ পালসিড ভিউ, কেবল অল্প কিছু বৃদ্ধ যারা নড়াচড়া করতে অক্ষম, অ্যাট দ্য উইন্ডোজ সেট জানালায় বসে আছে। তারা এই জানালার পাশে কেন বসে আছে? ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ অল অ্যালো। সাইট মানে হচ্ছে দেখা, কারণ এই যে এই জায়গা থেকে সব কিছু ভালোভাবে দেখা যায়। অল অ্যালো, সব কিছু ভালোভাবে দেখা যায়। তার যে শাস্তি হবে এটা যাতে ভালো করে দেখতে পারে, এই জন্য লোকেরা এখানে বসে আছে। অল দ্য শ্যাম্বলস গেট, অর বেটার ইয়েট। শ্যাম্বলস গেট মানে কি? শ্যাম্বলস গেট মানে হচ্ছে যেই জায়গায় শাস্তি দেওয়া হবে সেই জায়গাটা, অর্থাৎ শ্যাম্বল গেট বা তার চেয়ে ভালো, অর্থাৎ তারা যেখানে বসে আছে সেই জায়গা থেকে শ্যাম্বল গেটটা ভালো করে দেখা যায়, বা তার থেকেও আরও ভালোভাবে আরও দেখা যায়। আরও কি সেটা? বাই দ্য ভেরি স্ক্যাফেল্ডস ফুট আই থ্রো। স্ক্যাফেল্ডস মানে হচ্ছে ফাঁসির মঞ্চ। বাই দ্য ভেরি স্ক্যাফোল্ডস ফুট থ্রো, ফাঁসির মঞ্চের একদম পদদেশে, ফাঁসির মঞ্চের একদম পদদেশে। আই থ্রো, আই থ্রো মানে হচ্ছে আমার বিশ্বাস। তাহলে এই 4 নম্বর স্ট্যান্জায় কি বলা হলো? 4 নম্বর স্ট্যান্জায় বলা হলো যে এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, এখন ছাদে আর কোনো মানুষজন নেই, জাস্ট অল্প কিছু বৃদ্ধ মানুষ রয়েছে যারা নড়াচড়া করতে অক্ষম, তারা জানালার পাশে বসে আছে। কেন বসে আছে? কারণ এখান থেকে সব কিছু ভালোভাবে দেখা যায়। এখান থেকে কি দেখা যায়? এখান থেকে শ্যাম্বল গেট দেখা যায় যেখানে শাস্তি দেওয়া হবে, বা তার থেকেও আরও ভালো জিনিস দেখা যায়। তার থেকেও আরও ভালো জিনিস কি? এখান থেকে একদম ফাঁসির মঞ্চের যে পদদেশ সেটা খুব ভালোভাবে দেখা যায়। আমরা 5 নম্বর স্ট্যান্জায় চলে যাই।
I go in the rain and more than needs. A rope cuts both my wrists behind, and I think by the feet my forehead bleeds. For they fling whoever has a mind, stones at me for my years misdeed. ওকে, এটা হচ্ছে 5 নাম্বার স্ট্যান্জা। আই গো ইন দ্য রেইন, আই গো ইন দ্য রেইন, আমি বৃষ্টির মধ্যে চলছি। অ্যান্ড মোর দেন নিডস, প্রয়োজনের চেয়েও বেশি কষ্টে। মোর দেন নিডস, যতটুকু কষ্ট দরকার ছিল তার থেকেও আমি বেশি কষ্ট পাচ্ছি, আর আমি বৃষ্টির মধ্যে চলছি। অর্থাৎ এই যে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, তার সিনারিওটা এখানে বলা হচ্ছে যে আই গো ইন দ্য রেইন অ্যান্ড মোর দেন নিডস, আমি বৃষ্টির মধ্যে চলছি প্রয়োজনের চেয়েও বেশি কষ্টে। আর রোপ কাটস বুথ মাই রিটস বিহাইন্ড, রোপ মানে কি? রোপ মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা, অর্থাৎ আমার যে রিটস, আমার যে কবজি, সেই দুইটা কবজি দড়ি দিয়ে এমনভাবে বাঁধা যেন সেটা কেটে যাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক বাই দ্য ফিল মাই ফরহেড ব্লিডস, আই থিঙ্ক, আমি অনুভব করছি, বাই দ্য ফিল, আমি ভাবছি, আমি অনুভব করছি, অর্থাৎ আমি ভাবছি, মাই ফরহেড ব্লিডস, আমার কপাল থেকে কি হচ্ছে? রক্ত ঝরছে। কেন রক্ত ঝরছে? ফর দে ফ্লিং হুয়েভার হ্যাজ আ মাইন্ড, ফর দে ফ্লিং, ফ্লিং মানে হচ্ছে ছুঁড়ে মারা। ফর দে ফ্লিং, কারণ তারা ছুঁড়ে মারছে, হুয়েভার হ্যাজ আ মাইন্ড, অর্থাৎ যার ইচ্ছা হয় সেই আমার দিকে কি করছে? ছুঁড়ে মারছে। কি ছুঁড়ে মারছে? স্টোনস অ্যাট মি ফর মাই ইয়ার্স মিসডিডস, স্টোনস অ্যাট মি, আমাকে তারা পাথর ছুঁড়ে মারছে 1 বছরের অপরাধের জন্য। 5 নম্বর স্ট্যান্জায় কি বলা হয়েছে? এখানে তাকে যে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তার সিনারিওটা এখানে দেওয়া হয়েছে। এখানে বলছে যে আমি বৃষ্টির মধ্যে চলছি প্রয়োজনের চেয়েও বেশি কষ্টে, আর আমার ফাঁসির মঞ্চে যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার কবজি বেঁধে, 2 হাতের কবজি বেঁধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এত টাইট করে কবজিটা বাঁধছে, কেমন যেন মনে হচ্ছে যে হাত কেটে যাচ্ছে, আমার কবজি কেটে যাচ্ছে। আর আমি অনুভব করতে পারতেছি যে আমার কপাল থেকে রক্ত ঝরছে। আমার কপাল থেকে কেন রক্ত ঝরছে? কারণ যার ইচ্ছা হয়, যারই মন চায়, সে আমার দিকে পাথর মারতেছে আমার অপরাধের জন্য। আচ্ছা, আরেকটা কথা, এই পুরো কবিতায় কিন্তু কোথাও বলা হয়নি যে সে কি অপরাধ করেছে। জাস্ট এইটুকু বলা হয়েছে যে সে, তার উপর অন্যায় করা হয়েছে, অর্থাৎ তার যতটুকু শাস্তি দেওয়া দরকার ছিল, অথবা শাস্তি দেওয়াই দরকার ছিল না, তারপরেও মানুষজন তাকে ভুলে গিয়েছে। তার কাজ, সে অন্যান্য মানুষদের জন্য যা করেছে সেটা ভুলে গিয়ে মানুষজন তাকে শাস্তি দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা কবিতার একদম লাস্ট স্টেপে চলে এসেছি, অর্থাৎ 6 নম্বর স্ট্যান্জা। Thus I entered and thus I go. In trams people have dropped down dead. Paid by the world, what dost thou owe? Me, God might question now instead, the God shall repay, I am safer so. আচ্ছা, কি বলছে এখানে? Thus I entered and thus I go, যেমন করে আমি এসেছিলাম তেমন করেই আমি চলে যাচ্ছি। In trams people have dropped down dead. In trams অর্থাৎ বিজয়ের মধ্যেই people have dropped down dead, অনেক মানুষ মরে গিয়েছে। অর্থাৎ যখন কোনো জিনিস অর্জন করা হয়, কেউ বিজয়ী হয়, তখন তাকে যেই সম্মান করা হয়, অনেকে সেই সম্মান পেয়ে মারা গেছে। অর্থাৎ মানুষজন অনেক বছর পরে যখন মানুষজনের মনোভাব চেঞ্জ হয়, তখন যে তাকে শাস্তি দিবে এরকম মন মানসিকতা যদি মানুষের তৈরি হয়, সেটা সময়টুকু অনেকে পায় না। অর্থাৎ অনেকে কি হয়, অনেকে বিজয়ের মধ্যেই মানুষ মারা যায়, অর্থাৎ ভালো ব্যবহার পেয়ে মারা যায়। কিন্তু আমি তো ভালো ব্যবহার পেয়ে মারা যাচ্ছি না। আমি যেরকমভাবে মানুষদের কাছ থেকে সম্মান পেয়েছি, তেমন এখন একই মানুষ আমাকে অসম্মান করতেছে, আমাকে ক্রিমিনাল বলতেছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তারপরে কি বলছে? পেইড বাই দ্য ওয়ার্ল্ড, হোয়াট ডস্ট দাও ওয়ে। পেইড বাই দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মাধ্যমে পেইড হয়ে যাওয়া, অর্থাৎ পৃথিবী তোমাকে মূল্য দিয়েছে। হোয়াট ডস্ট দাও ওয়ে, ডস্ট মানে হচ্ছে হোয়াট ডাস, দাও মানে হচ্ছে ইউ, হোয়াট ডস্ট দাও ওয়ে, এখন তুমি কি ঋণী, অর্থাৎ তুমি এখন কি দিবে। এখানে বোঝানো হচ্ছে যে ওই যে যেই সব মানুষ যারা বিজয়ের মধ্যে মারা যায়, তারা তো পৃথিবী তো তাকে পেইডই করে দেয়, পৃথিবী তাকে মূল্য দেয়। কিন্তু পৃথিবী যদি তাকে মূল্য দেয়, তখন যে গড, সে কিন্তু
প্রশ্ন করতে পারে, হোয়াট ডস্ট দ্য ওয়ে মি গট মাই কোয়েশ্চেন। প্রভু হয়তো, ঈশ্বর হয়তো প্রশ্ন করতে পারে যে তুমি তো পৃথিবী থেকে মূল্য পেয়েছো, এখন তুমি আমাকে কি দিবে। নাও ইনস্টিড, কিন্তু এখন কি হবে, এখন ঘটনাটা ভিন্ন হবে। দিস গড শ্যাল রিপে আই অ্যাম সেফারসো। এই ঈশ্বর হয়তো প্রতিদান দিবেন, রিপে দিবেন আই অ্যাম সেফারসো, আর আমি এতে বেশি নিরাপদ। ঈশ্বর প্রতিদান কেন দিবেন? কারণ মানুষজন তো আমাকে প্রপার মূল্যায়নটা করে নাই। মানুষজন যদি আমার প্রপার মূল্যায়ন করত, আমাকে প্রপার মূল্য দিত, তাহলে হয়তো গড আমাকে প্রশ্ন করত যে তুমি তো পৃথিবী থেকে মূল্য পেয়েছো, পৃথিবী তোমাকে মূল্য দিয়েছে, এখন তুমি আমাকে কি দিবে। যেহেতু মানুষজন আমাকে শাস্তি দিয়ে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, আমাকে ফাঁসিতে ঝুলাবে, হয়তো ঈশ্বর আমাকে এর প্রতিদান দিবে, আর আই অ্যাম সেফার, আর আমি এতে আরও বেশি নিরাপদ বোধ করছি। আচ্ছা, তারপরে এখানে ওয়ার্ড মিনিং রয়েছে যতগুলো কঠিন কঠিন ওয়ার্ড, প্রত্যেকটা কঠিন ওয়ার্ড এখানে তোমরা পেয়ে যাবা, চাইলে তোমরা এখান থেকে ওয়ার্ডগুলো দেখতে পারো। এখন আমাদেরকে এই কবিতার থিমগুলো দেখতে হবে, যে পুরো কবিতা পড়ে আমরা কি কি মূলভাব পেলাম। প্রথমত, রেইজ অ্যান্ড ফল অফ ফেম, ফেমের উত্থান এবং পতন। পিপল প্রেজড দ্য প্যাট্রিয়ট অ্যাট ফার্স্ট বাট লেটার টার্ন এগেনস্ট হিম। মানুষজন প্রথমে এই প্যাট্রিয়টকে, এই দেশপ্রেমিককে প্রশংসা করত, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে চলে গিয়েছিল। তারপরে চেঞ্জ ইন পাবলিক ওপিনিয়ন, দ্য পাবলিক কুইকলি ফরগেটস দ্য হিরোজ গুড ওয়ার্ক অ্যান্ড পানিশড হিম। অর্থাৎ পাবলিক যে ওপিনিয়ন রয়েছে, মানুষদের যে মতামত রয়েছে, এটা চেঞ্জ হয়ে যাওয়া। দ্য পাবলিক কুইকলি ফরগেটস দ্য হিরোজ গুড ওয়ার্ক, এই যে জনগণ রয়েছে, জনগণ খুব দ্রুতই এই হিরোর যে ভালো কাজগুলো ছিল সেগুলো কি করেছে, সেগুলো ভুলে গিয়েছে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই তৈরি হয়ে পড়েছে। ইনজাস্টিস অ্যান্ড বিট্রিয়াল, ইনজাস্টিস অ্যান্ড বিট্রিয়াল, বিশ্বাসঘাতকতা এবং ইনজাস্টিস করা, অন্যায় করা। দ্য প্যাট্রিয়ট ইজ ট্রিট আনফেয়ারলি ইভেন দো হি সার্ভড হিজ কান্ট্রি ওয়েল। আচ্ছা, এই যে দেশপ্রেমিক, এই দেশপ্রেমিককে কিন্তু আনফেয়ারলি ট্রিট করা হয়েছে, অর্থাৎ তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, তার প্রতি বিট্রে করা হয়েছে, যদিও সে তার দেশের জন্য ভালো কাজ করেছে। সাফারিং অফ আ ট্রু হিরো, একজন যে আসল যে হিরো রয়েছে তার সাফারিংগুলো। আ গুড ম্যান ফেসেস পেইন অ্যান্ড ডেথ বিকজ অফ পিপলস চেঞ্জিং মাইন্ড। পৃথিবীতে যত মহান মহান মানুষ রয়েছে তারাই কিন্তু অনেক সাফার করেছে, সেটা এখানে বলতেছে। ট্রু হিরোর একটা সাফারিং। আ গুড ম্যান ফেসেস পেইন অ্যান্ড ডেথ বিকজ অফ পিপলস চেঞ্জিং মাইন্ড, মানুষের মন মানসিকতা পরিবর্তন হওয়ার কারণে একজন ভালো মানুষ পেইনের সম্মুখীন হয় এবং মৃত্যুর সম্মুখীন হয়। হোপ অ্যান্ড ফেইথ ইন গড, আশা এবং বিশ্বাস, প্রভুর প্রতি আশা এবং বিশ্বাস। দ্য প্যাট্রিয়ট বিলিভস দ্যাট গড উইল রিওয়ার্ড হিম ইন দ্য আফটার লাইফ। একদম কবিতার লাস্ট স্ট্যান্ডায় কিন্তু আমরা এটা পাই, যে কবি আশা করে, কবি বিশ্বাস করে যে এই গড, ঈশ্বর তাকে রিওয়ার্ড দিবে, তাকে প্রতিদান দিবে তার পরবর্তী জীবনে। আইরনি অফ লাইফ, লাইফের আইরনি। আ ম্যান হু ওয়াজ ওয়ান্স আ হিরো ইজ নাও ট্রিট লাইক আ ক্রিমিনাল। অর্থাৎ একজন মানুষ যাকে একসময় হিরো হিসেবে দেখা হতো, কিন্তু তার সাথে আজকে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে। শর্ট মেমোরি অফ সোসাইটি, শর্ট মেমোরি অফ সোসাইটি, সমাজের মানুষের যে শর্ট মেমোরি, তারা যে খুব দ্রুত ভুলে যায় এই জিনিসটা। সোসাইটি কুইকলি ফরগেটস পাস্ট ডিডস অ্যান্ড ইজিলি টার্নস ক্রুয়েল। অর্থাৎ যে সমাজ, এরা কিন্তু পূর্বে যে ভালো ভালো কাজ রয়েছে এগুলো খুব দ্রুত ভুলে যায় মানুষ, এবং অ্যান্ড ইজিলি টার্নস ক্রুয়েল, এবং খুব দ্রুতই তারা হিংসাত্মক, ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে। তো কি কি থিম আমরা পেলাম? প্রথমত আমরা পেলাম হচ্ছে রেইজ অ্যান্ড ফল অফ ফেম, চেঞ্জ ইন পাবলিক ওপিনিয়ন, ইনজাস্টিস অ্যান্ড বিট্রিয়াল, তারপর হচ্ছে সাফারিং অফ আ ট্রু হিরো, তারপরে হোপ অ্যান্ড ফেইথ ইন গড, আইরনি অফ লাইফ, শর্ট মেমোরি অফ সোসাইটি। ওকে, তাহলে আজকে আমরা যে কবিতাটি পড়লাম সেটা হচ্ছে দ্য প্যাট্রিয়ট। আমরা প্রথমে কবি সম্পর্কে কিছু জেনেছি, তারপর আইরনি, ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার, তারপরে পুরো কবিতাটা আমরা ভেঙ্গে ভেঙ্গে লাইন বাই লাইন ব্যাখ্যা সহ পড়েছি, এবং লাস্টে আমরা এই কবিতার থিমটা পড়েছি। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, পরবর্তী কোনো এক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা
ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।